আসসালামু আলাইকুম। কথা বোঝা যাইতো না, একটু দেখে নেই শুধু ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, টেনশন নাই, আজকে আমরা খুব অল্প সময় ক্লাস নিব, অফ টাইমে যেহেতু ক্লাস। তারপর আমাদের এখানে আমার উজ্জ্বল ভাই এসছেন, এটা আমাদের সৌভাগ্য, আমার এখানে এসছেন, এই কারণে ক্লাস আজকে কম নিব। আগামী দিন থেকে আবার ইনশাআল্লাহ আমাদের চেঞ্জ হয়েছে, নিয়মিত হবে। এখনই বাবা ব্যাগ থেকে কত তোমার ব্যাগ নাই, তোমার আমার ব্যাগ ওকে তখন গেলাম। ওকে অমি, থ্যাংক ইউ। তাহলে ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, অফ টাইমে বোধহয় উপস্থিতি কমই হবে। হ্যাঁ, আর ওই যে বললাম উজ্জ্বল ভাই এসছেন, খুব অল্প সময় ক্লাস নিব। আগামী দিন থেকে ইনশাল্লাহ আমাদের আবার নিয়মিত টাইমেই ক্লাস হবে। উপস্থিতিও ক্লাসে খুব বেশি নাই, 150-র মতো। আচ্ছা সবাই লিখতে শুভ সন্ধ্যা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া তোমাদেরকে। যারা ক্লাসে জয়েন করছো তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা, যে আমি আজকে অফ টাইমে ক্লাস নিচ্ছি তারপরেও তোমরা কষ্ট করে ক্লাস করতে এসছো। তো আজকে আমরা শুরু করছি যে টপিক্সটা, সেই টপিক্সের নাম হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার। এবং তোমরা নিশ্চয়ই বলবা অ্যালকোহল, ফেনল, ইথার একসঙ্গে কেন নামটা বললাম আমি? কারণ অ্যালকোহলের কার্যকরী মূলক তোমরা নিশ্চয় জানো, যেটা গত ক্লাসে আমি বলেছি ওএইচ। তারপর ফেনলেও আছে না, ফেনলেও আছে ওএইচ। আর ইথার, ইথার যদিও এটা, কিন্তু আজকেই তোমরা সেটা দেখবা, অ্যালকোহল এবং ইথার এরা কিন্তু পরস্পরের সমানু হয়। তোমরা এটা, হ্যাঁ তোমাদের ইয়েতে দেওয়া আছে, ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে, দেখবা যে অ্যালকোহল যে আণবিক সংকেত দ্বারা সাধারণত অ্যালকোহল হয়, সেটা দ্বারা কিন্তু ভাই ইথারও হয়। অর্থাৎ অ্যালকোহল আর ইথারের আণবিক সংকেত কিন্তু একই হয়। তাই অ্যালকোহল আর ইথার এরা পরস্পরের কার্যকরী মূলক সমান হয়, কারণ এদের কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য ভাইয়া আগের যে সিলেবাসটা ছিল আমাদের ইন্টারমিডিয়েটে, সেখানে তো অর্গানিক, এখন যেমন পুরো একটা অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু আগের সিলেবাসে পুরো সেকেন্ড পেপারটা ছিল বা অর্গানিক কেমিস্ট্রি, এবং সেখানে একটা অধ্যায়ের নামই ছিল অ্যালকোহল, ফেনল, ইথার। তো প্রথমে আমরা একটু অ্যালকোহল নিয়ে কথা বলি। তোমরা বইটা বের করে দেখবা ভাইয়া, অ্যালকোহলের যে প্রাথমিক প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, মনে নাই? অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়, ওইটা একটা অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। তারপর তোমাদের অ্যালকিন পড়ানোর সময় কি মনে আছে? অ্যালকিনেট সালফোনেশন বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। তোমরা দেখবা, কনসেপ্ট বুকটা দেখবা ভাইয়া, এগুলো পেয়ে যাবা তোমরা। আর গত ক্লাসে তোমরা যারা লাইভটা দেখেছ, গতকালকে যারা লাইভটা দেখেছ, তোমাদের কিন্তু আমি বলেছি যে তোমরা অবশ্যই এগুলো নিয়ে টেনশন করবা না, যে তোমাদের হয়তো এপ্রিল বা মেতে এই পরীক্ষা হবে, এটা হওয়া সম্ভব না ভাই। যারা বড় বড় হর্তাকর্তা তারা খুব ভালো করেই জানেন যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে অফলাইনে কোনো ক্লাসই তারা করতে পারে নাই। শুধু অনলাইন ক্লাস দিয়ে কখনোই ইন্টারমিডিয়েটের মতো একটা প্রস্তুতি কমপ্লিট হতে পারে না। সহায়ক হতে পারে কিন্তু কমপ্লিট হতে পারে না। ওকে, আর আরেকটা বিষয়, তোমরা আমাকে অনেকে ফোন করেছ যে বেশ কিছু টিচার নাকি অফলাইনে ক্লাস শুরু করছে, আমরা করব কিনা। আমি তোমাদেরকে কনফিডেন্টলি বললাম ভাই, অফলাইন কেউ পড়াতে পারবে না। দেখবা অফলাইন যদি পড়ায়, আস্তে আস্তে যদি জানাজানি হয়ে যায়, দেখবা প্রশাসন থেকে এসে তার নামে মামলা হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট যেখানে ইন্টারমিডিয়েট পরীক্ষার মতো একটা পরীক্ষা বাতিল করে দিল এই করোনা পরিস্থিতির কারণে, এখানে কখনোই অ্যালাউ করবে না প্রশাসন যে একজন এভাবে এক জায়গায় কিছু স্টুডেন্ট করে প্রাইভেট পড়াবে, এটা করবে না ভাই। আবার দেখবা যে কষ্ট করে তোমরা রাজশাহীতে আসবা, আবার দেখবা বন্ধ হয়ে যাবে। তো যাক প্লিজ, তো তোমরা অ্যালকোহল প্রস্তুতির এই বিক্রিয়াগুলো করেছো ভাই, তাই না? এই যে
অ্যালকোহল অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া দ্বারা, তারপর হলো ওই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারের বিক্রিয়া, এগুলো তোমাদের হয়ে গেছে। এখন আমরা একটা শব্দের সঙ্গে পরিচিত হবো, আমি জানি তোমরা শব্দটা জানো, সেটা হলো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ আদি দেখা যায় বাবা এখানে। আচ্ছা, ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ, তোমরা কি নাম শুনেছো এই শব্দগুলোর? মজার ব্যাপার শোনো, আমি যখন স্টুডেন্টদেরকে অফলাইনে ক্লাসে জিজ্ঞেস করতাম বলতো ফার্মেন্টেশন কি, স্টুডেন্টরা বলে গাজন। তো কোন একটা শব্দের প্রতিশব্দ বললে কি ওটা সংজ্ঞা হয় ভাই বলতো? গাজন বা ফার্মেন্টেশন বা চোলাইকরণ কি জিনিস ভাই জানো? কোনো জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে, মানে অনেক বড় কোনো জৈব যৌগকে এনজাইম দ্বারা, এনজাইম এই এনজাইম দ্বারা বিয়োজিত করে, মানে ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করার প্রক্রিয়াটাকেই বলি আমরা ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। আমি আবারও বলছি, জটিল অণুবিশিষ্ট কোনো জৈব যৌগকে, মানে অনেক বড় জৈব যৌগকে, সহজ কথা হচ্ছে বড় জৈব যৌগকে এনজাইমের প্রভাবে ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করাকেই বলি আমরা ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। ওকে, জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে এনজাইমের প্রভাবে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করার প্রক্রিয়াকেই বলি আমরা ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। তোমরা নিশ্চয় স্টার্স, ও আচ্ছা ভালো আছো তুমি, বসো। আচ্ছা আচ্ছা ভাই, তোমরা কি স্টার্সের সংকেত জানো? আমি যখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রির একদম শেষের দিকে ঘনীভবন পলিমাকরণ বুঝাবো, তখন এই স্টার্স, সেলুলোজ এগুলোর গঠন তোমাদেরকে দেখাবো আমি, দেখবা অনেক ভালো লাগবে। আপাতত জেনে রাখো তোমরা, বা তোমরা জানো বোধহয় বায়োলজিতে পড়েছো কোষ রসায়নে, স্টার্স এবং সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার, তাই না? স্টার্স এবং সেলুলোজ হচ্ছে স্টার্স বা সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার। স্টার্স হলো আলফা ডি গ্লুকোজের পলিমার, সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। এগুলো আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, কিভাবে স্টার্স গঠন হয়, কিভাবে সেলুলোজ গঠন হয়, এগুলো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাবো, কোনো টেনশন নাই। আপাতত দেখো ভাই, গ্লুকোজ C6H12O6, তাই না? আচ্ছা, গ্লুকোজ থেকে যদি পানি চলে যায়, পানিটা যদি বের করা হয়, গ্লুকোজ থেকে যদি পানি বের করা হয়, তাহলে C6 ঠিকই আছে, এইচটা তখন কি হয়ে যাবে? দুটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে H10, আর একটা ও কমে যাবে, তাহলে O5। এরকম অসংখ্য গ্লুকোজ থেকে অসংখ্য পানি অপসারণ করলে এই যে একটা বৃহদাকার যৌগ তৈরি হয়। আমরা এন দিলাম মানে হচ্ছে নর্মাল সংখ্যা, এরকম অসংখ্য যুক্ত হওয়ার কথা বোঝানো হচ্ছে। এটাই হলো আমাদের স্টার্স বা সেলুলোজের আণবিক সংকেত। এটার গাঠনিক সংকেতটা কেমন হবে এইটা আমরা ঘনীভবন পলিমারকরণে গিয়ে দেখব। তাহলে এইটা হলো আমাদের স্টার্স, অনেক বড় একটা যৌগ মনে করো। এইটাকে এনজাইম দ্বারা ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট যৌগে পরিণত করার প্রক্রিয়াটাই হলো ভাইয়া ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। তো আমরা এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই স্টার্স থেকে কিন্তু ভাইয়া অ্যালকোহল প্রস্তুত করতে পারি। কথা বুঝতে পেরেছো যে জটিল বা বড় একটা জৈব যৌগকে এনজাইমের প্রভাবে ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। তো এই যে অসংখ্য গ্লুকোজ থেকে অসংখ্য পানি সরালে এই যে যৌগটা বৃহদাকার একটা যৌগ তৈরি হয়, এটাই হলো স্টার্স। এই স্টার্স থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাবো দেখো। এই যে স্টার্সকে এখন আমি এনজাইম দ্বারা ভেঙ্গে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করব,
এই প্রক্রিয়াটার নামই হলো কিন্তু ভাইয়া গাজন বা চোলাইকরণ বা ফার্মেন্টেশন। C6H10O5 N সংখ্যক, তাই না? এইটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করলাম কোন এনজাইম দ্বারা? তোমরা নিশ্চয়ই বায়োলজিতে এটা পড়েছো। এনজাইমের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো এনজাইম হলো তার একটা নির্দিষ্ট ক্রিয়াশীলতা আছে। মানে প্রত্যেকটা এনজাইমের কাজ হচ্ছে নির্দিষ্ট, যে এনজাইম যে কাজটা করে সে সেই কাজটাই করবে। তাই কোন এনজাইম কোনটা ভাঙতে কোন এনজাইম ব্যবহার করতে হয় এটা তোমাকে মনে রাখতে হবে। ডায়াস্টেজ, ডায়াস্টেজ জ দিলে হবে, স দিলে হবে, সমস্যা নাই, এসব ইংরেজি শব্দ বাংলায় লিখছো তুমি। তো স্টার্চকে যখন আমরা ডায়াস্টেজ এনজাইম দ্বারা ভাঙবো তখন প্রথমে কি হয় ভাইয়া জানো? এই যে মল্টোজে পরিণত হয়। কি হয়? মল্টোজ। C12H22O11। আচ্ছা তোমরা তো এটা জানো ভাই, আমি যখন তোমাদের ওই যে গ্রুপে দেখবা, সরি ইউটিউবে দেখবা, আলোক সমানতা আলোচনা করেছে, C6H12O6 মল্টোজ বলো, ল্যাকটোজ বলো, সুক্রোজ বলো, সবার আণবিক সংকেত কিন্তু একই, জাস্ট গঠন ভিন্ন। এটা মল্টোজ, এটা মল্টোজ এই জন্য, এটা মল্টোজ এই জন্য যে এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমার 2 অণু গ্লুকোজ তৈরি হয়। যদি আর্দ্র বিশ্লেষণ করে 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ তৈরি হতো তাহলে এটা হতো সুক্রোজ। আর যদি 1 অণু গ্লুকোজ 1 অণু গ্যালাক্টোজ তৈরি হতো তাহলে হতো ল্যাকটোজ, যেটা দুধের প্রধান উপাদান। গুড, তোমরা সবাই লিখেছো জি ভাই, এগুলো আমরা পড়েছি। তো যাক ভাই, ডায়াস্টেজ এনজাইম দ্বারা প্রথমে স্টার্চকে কি করা হয়? আর্দ্র বিশ্লেষণ করে মল্টোজে পরিণত করা হয়। এইবার মল্টোজ কি হয় ভাই বলো তো? কি তোমরা বোধহয় এটা জানো যে কোনো যৌগের নামের শেষে যদি ওস থাকে তাহলে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর এস থাকলে তাকে ভাঙ্গায় এনজাইম। যেমন মল্টোজ কার্বোহাইড্রেট, ম্যালটেস তাকে ভাঙ্গার এনজাইম। এই যে বা মল্টোজকে যদি আমরা এখন আর্দ্র বিশ্লেষণ করি কি দ্বারা? ম্যালটেজ এনজাইম দ্বারা। বললাম তো, ওস থাকলে বুঝবো এটা কার্বোহাইড্রেট, আর এস থাকলে বুঝবো তাকে ভাঙ্গার এনজাইম। মল্টোজ ম্যালটেজ এনজাইম দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। এইবার ফাইনালি এই জাইমেস এনজাইম দ্বারা, এই যে গ্লুকোজ, এই জাইমেস এনজাইম দ্বারা ভাই, এই জাইমেস এনজাইম দ্বারা গ্লুকোজ ভেঙে জাইমেস এনজাইম দ্বারা গ্লুকোজ ভেঙে অ্যালকোহল মানে ইথানল ও কার্বন অক্সাইডে পরিণত হয়। এই হলো আমাদের এই যে পুরো প্রক্রিয়াটার নামই হলো ফার্মেন্টেশন। আমরা এইভাবেই ভাই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় স্টার্চ থেকে অ্যালকোহল পেতে পারি। ক্লিয়ার? আমি আরেকবার বলছি যে স্টার্চকে প্রথমে ডায়াস্টেজ এনজাইম দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে মল্টোজে পরিণত হয়, মল্টোজকে ম্যালটেজ এনজাইম দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ। এবার জাইমেস এনজাইম দ্বারা গ্লুকোজকে যদি আমরা ভাঙি তাহলে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এমসিকিউ দিয়ে দিবে, গ্লুকোজকে কোন এনজাইম দ্বারা বিয়োজিত করে অ্যালকোহলে পরিণত হয়? জাইমেস। মল্টোজকে আর্দ্র বিশ্লেষণ করতে কোন এনজাইম ব্যবহৃত হয়? ম্যালটেজ। স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করতে কোন এনজাইম ব্যবহৃত হয়? ডায়াস্টেজ। এভাবেই ভাই আমরা স্টার্চ থেকে অ্যালকোহল উৎপাদন করতে পারি। তোমাদেরকে কিন্তু ভাই এগুলো একটু মনে রাখতে হবে, কোষ রসায়নে ছিল। হ্যাঁ, এরা পূর্ণিমা হক লিখেছে এরা ডাইস্যাকারাইড। হ্যাঁ ভাইয়া, এরা ডাইস্যাকারাইড, অর্থাৎ যাদেরকে আর্দ্র বিশ্লেষণ করলে 2 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। এগুলো সব আমি আলোচনা করবো, একদমই টেনশন নাই। আসলে তোমাদের বায়োলজির কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওইটা আসলে কেমিস্ট্রিরই অংশ ভাই, জানো। আগের সিলেবাসে একটা অধ্যায় ছিল বায়ু অনুসরণ রসায়ন। তো তোমাদের বায়োলজির টিচাররা তোমাদেরকে যতটুকু পড়ান তারা যথেষ্ট ভালো পড়ান। আমি যে টিচারদের ক্লাসই দেখেছি, আমি দেখেছি তারা যথেষ্ট ভালো পড়ান, প্রত্যেকেই অনেক ভালো পড়ান এই অধ্যায়টা। কিন্তু ওই অধ্যায়টা যদি কেমিস্ট্রির কোনো মানুষ পড়াইতো তোমাকে আর একটু বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নাই ভাই, ওটা তোমাদের বায়োলজির মধ্যে দিচ্ছে। আগে কিন্তু ওগুলো কেমিস্ট্রির মধ্যেই ছিল। ওকে,
থ্যাংক ইউ, তোমরা লিখেছো, ক্লিয়ার। তারপর সেম ভাবে স্টার্চ থেকেও তৈরি করতে পারি আমরা চিটাগুড় বা মোলাসেস। গ্রামের ছেলেমেয়েরা ভালো বুঝবা, নালি গুড় যেটা গরু ছাগলকে খাওয়ায়, সেখান থেকেও আমরা এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একইভাবে অ্যালকোহল পেতে পারি। তোমরা তোমাদের কনসেপ্ট বুকটা দেখবা ভাইয়া, তাহলে হয়ে যাবে। ওকে, তোমাদের কনসেপ্ট বুকে কিছু সংজ্ঞা আছে ভাই, মল্ট কি, তারপর এই যে মিথিলেটেড স্পিরিট, এই সংজ্ঞাগুলো তোমরা একটু মনে রেখো। যেমন সংজ্ঞা আছে মিথিলেটেড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট। তো শোনো, তোমরা জানো যে অ্যালকোহল খাওয়ার জন্য ব্যবহৃত হয়, আবার শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। তো শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। আর খাওয়ার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে উচ্চ মাত্রার ট্যাক্স যুক্ত। তো আমরা শুধু না, পুরা বিশ্বের বড় বড় তারকারাও দেখবা মাঝে মধ্যে, মেসি বলো, রোনালদো বলো, এরাও দেখবা মাঝে মধ্যে, বা তোমাদের নেইমার বলো, দেখবা পেপার পত্রিকা শিরোনাম হয় ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে। ট্যাক্স ফাঁকি সবাই দিতে চাই, হ্যাঁ, এটা আমাদের স্বভাবগতই অভ্যাস। তো শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। আর খাওয়ার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় ভাই, সেগুলো উচ্চ মাত্রা ট্যাক্স যুক্ত। তো আমরা তো ট্যাক্স ফাঁকি দিতে এক্সপার্ট। তো দেখা যাচ্ছে যে আমরা শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য অ্যালকোহলটা আমদানি করে খাবার কাজে ব্যবহার করছি। তাহলে কি হবে? আমাদের রাষ্ট্র অনেক ট্যাক্স থেকে বাদ ফাঁকিতে পড়বে। তাই করা হয় কি জানো, শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলগুলো আমদানি করা হয় সেগুলোর মধ্যে বেনজিন, পিরিডিন, ইথার, মিথানল সহ আরো যে বিষাক্ত দুর্গন্ধময় বস্তু আছে সেগুলো মিশাই দেওয়া হয়। ফলে ওই অ্যালকোহলটা পানের অযোগ্য হয়ে যায়। তাই তুমি যদি ওটা খাওয়ার কাজে ব্যবহার করতে চাও, তুমি ব্যবহার করতে পারবা না, ওটা শিল্পক্ষেত্রেই ব্যবহার করতে হবে। কারণ ওই অ্যালকোহলের মধ্যে বেনজিন, পিরিডিন, ইথার এই বিষাক্ত বস্তুগুলা মিশিয়ে দিয়ে ওটা পানের অযোগ্য করে দেওয়া হয়েছে। এই যে পানের অযোগ্য অ্যালকোহল, এটাকেই বলা হয় অসেবনীয় অ্যালকোহল, মানে সেবন করা যাবে না। অসেবনীয় অ্যালকোহল বা মিথিলেটেড স্পিরিট। ওকে, অসেবনীয় অ্যালকোহল বা মিথিলেটেড স্পিরিট। আচ্ছা, তোমাদের কি মনে আছে ভাই, এটা ফার্স্ট ইয়ারও পড়াইছিলাম, এটা তোমাদের বই লেখা আছে, ইস্ট থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয় মনে আছে? তোমাদের বলেছিলাম এর আগে, ইস্ট থেকে যে এনজাইম নিঃসৃত হয় সেটা হলো জামাই, যাতে হলো কি জাইমেস, এটা এমসিকিউ অনেক সময় দেয়, যাতে জাইমেস, মাতে ম্যালটেস, আর ইতে ইনভার্টেস। ওকে, জামাই মানে জাইমেস, ম্যালটেস, ইনভার্টেস, এই তিনটা এনজাইম ইস্ট কোষ থেকে নিঃসৃত হয়। এইটা যেন ভাইয়া তোমাদের মনে থাকে। সবাই লিখেছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো জামাই। এরপর রেকটিভার স্পিরিট তো ভাই ফার্স্ট ইয়ারে পড়ে আসতেছ, 95.6% ইথানল আর 4.4% হচ্ছে পানি। এই 95.6% ইথানল আর 4.4% পানির মিশ্রণকেই বলে থাকি আমরা রেকটিভাইড স্পিরিট। তারপর ন্যাপথা স্পিরিট, বাইরে সবাই দেখে নিও ভাই একটা। পাওয়ার অ্যালকোহল অনেক সময় করা হয় কি যায় জানো, দেশে পেট্রোলের ঘাটতি হলে ওই পেট্রোলের সঙ্গে অ্যালকোহল মিশাই দেওয়া হয়। এই পেট্রোলের সঙ্গে অ্যালকোহল মিশাই দিলে পেট্রোলের দহন ক্ষমতা বেড়ে যায়। এই অ্যালকোহল মিশ্রিত পেট্রোল বা পেট্রোল মিশ্রিত অ্যালকোহল যেটাই বলো না কেন, এটাকেই বলা হয় গ্যাসোহল। পেট্রোলের একটা নাম কি গ্যাসোলিন, গ্যাসোলিনের গ্যাসো আর অ্যালকোহলের অল, এই মিলে হলো গ্যাসোহল। ওকে, এগুলো সংজ্ঞা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তাই তোমরা মেনলি এগুলো রুমে একটু পড়ো ভাইয়া, তাহলেই হয়ে যাবে। ওকে,
আর 120 নাম্বার কোশ্চিন তো তোমাদের আগেই হয়ে গেছে। ওই যে লুকাস বিকারক, কি লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করুন। আজকে খুব বেসিক্যাল জিনিস আমরা শুরু করব না, ছোট ছোট জিনিসগুলো আজকে আমি একটু সারাই দিচ্ছি ভাইয়া তোমাদের। যেমন অ্যালকোহল শনাক্তকরণ, এটা আমরা আজকে আলোচনা করব না, সামনে ক্লাসে করব। আমরা আজকে অন্য জিনিস পড়াচ্ছি আমি তোমাদের। অ্যালকোহল শনাক্তকরণ বা অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ একই বিক্রিয়া। আমি তো আজকে ক্লাসের শুরুতেই বললাম ভাইয়া যে অ্যালকোহল এবং ইথারের আণবিক সংকেত একই, যেমন C3H8O, এটা দিয়ে অ্যালকোহলও হতে পারে আবার ইথারও হতে পারে, তাই না? অ্যালকোহলও হতে পারে আবার ইথারও হতে পারে। এটা অ্যালকোহল না ইথার কি করে শনাক্ত করব? এখান থেকে সিকিউ প্রশ্ন হয়, এখান থেকে বেসিক্যাল এমসিকিউ প্রশ্ন হয়, এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়। যেখানে অ্যাডমিশন দাও না কেন ভাইয়া তুমি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, সব জায়গায় প্রশ্ন হয়। এই গুরুত্বপূর্ণ টপিকসটা আমরা সামনের ক্লাসের একদম শুরুতেই শুরু করব। ওকে, এই জন্য আজকে এটা আমি করছি না। অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন মনে নাই? এগুলো কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলা। অ্যালকোহলে কি আছে দেখো তো ভাইয়া, অ্যালকোহলে ওএইচ গ্রুপ আছে না? তো কি হয় দেখো তো তোমরা, দেখো তো ভাইয়া কি হয়, মনে আছে না তোমাদের? যে হাইড্রোজেন বন্ধন কারা গঠন করে মনে আছে? হাইড্রোজেনের সাথে তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু যদি যুক্ত থাকে, অবশ্যই যাদের আকার কিন্তু ছোট হবে। যেমন পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, তারপর কে অক্সিজেন, তারপর কে ক্লোরিন, তারপর কে নাইট্রোজেন। তবে সিএল এর তড়িৎ-ঋণাত্মকতা নাইট্রোজেনের চেয়ে বেশি হলেও কিন্তু ক্লোরিন হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। কারণটা হচ্ছে এর আকার বড়। এগুলো সব তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাই একটা টেকনিক বলেছিলাম যে হাইড্রোজেনের সাথে যদি ফোন যুক্ত থাকে, ফোন, হাইড্রোজেনের সঙ্গে যদি ফোন যুক্ত থাকে, হাইড্রোজেনের সঙ্গে যদি ফোন যুক্ত থাকে, ফোন মানে বুঝতে পেরেছো? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে তারা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। গুড, সবাই লিখেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে দেখো ভাইয়া, স্বাভাবিক হাইড্রোজেন কিছুটা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, স্বাভাবিক পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ফলে এই যে হাইড্রোজেন অক্সিজেন এদের মধ্যে একটা কি হয়, বন্ড তৈরি হয়। যে বন্ডটার নাম কি জানি আমরা? হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ডের কারণেই কিন্তু পানিতে অ্যালকোহল দ্রবণীয়, কারণ অ্যালকোহল একটা জৈব যৌগ। ওকে, পানি একটা অজৈব যৌগ, পানি পোলার। তো অ্যালকোহল তাহলে কেন পানিতে দ্রবীভূত হচ্ছে? কারণ অ্যালকোহল পানির সাথে এভাবে হাইড্রোজেন বন্ড তৈরি করার কারণেই পানিতে দ্রবীভূত হয়। ওকে, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভাই পড়বা। কক্ষ তাপমাত্রায় ইথেন গ্যাস কিন্তু ইথানল, কক্ষ তাপমাত্রায় ইথেন গ্যাস, এগুলো কোশ্চেন তোমাদের খ নাম্বারে দিয়েছে বিগত বোর্ডে। এই যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 17তে দিয়েছে যে কক্ষ তাপমাত্রা ইথেন গ্যাস কিন্তু ইথানল তরল কেন ভাই? ওই একই কারণ, একই কারণ যে ইথানল গুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, ওএইচ থাকার কারণে ইথেন সেটা পারে না। তাই ইথানল তরল কিন্তু ইথেন গ্যাস। ওকে, এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা পড়ব। অ্যালকোহলের দ্রাব্যতা আমি লিখে দিয়েছি। ইথানল থেকে কিভাবে নিম্নের যৌগগুলো তোমরা পাবা দেখো ভাইয়া, আমি একটু একটু করে মনে করে দিচ্ছি তোমাদের। ইথানল থেকে তোমরা কিভাবে ইথিন পাবা, এটা কিন্তু হয়ে গেছে। ইথানল থেকে ইথিন প্রস্তুতি হয়ে গেছে, ওই যে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া। ইথাইল আয়োডাইড হয়ে গেছে, ওই যে ফসফরাস ট্রাই আয়োডাইড বা পেন্টা আয়োডাইডের বিক্রিয়া। ইথাইল ব্রোমাইড সেম, তো সেম হয়ে গেছে। তারপর ইথার, ইথানল থেকে ইথার, আচ্ছা ইথারটা হয়নি অবশ্য, ও হ্যাঁ ইথারটাও তো হয়ে গেছে। ওই যে অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করলে, অতিরিক্ত সালফুরিক অ্যাসিড ব্যবহার করলে তৈরি হবে অ্যালকিন, আর অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করলে তৈরি হবে ইথার। তারপর হচ্ছে এস্টারটা এখনো হয়নি, আমি এস্টারকরণ বিক্রিয়া করাচ্ছি ভাইয়া, দাঁড়াও। আর অ্যালডিহাইড তো হয়ে গেছে, ইথানলকে জারিত করলেই ইথানল তৈরি হয়ে যায়। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে 124 নম্বর প্রশ্নে যে কটা প্রস্তুতি আছে, একটা প্রস্তুতি তোমাদের শুধুমাত্র হয়নি, সেটা হলো এস্টার তৈরি। দেখো ভাই, ও হ্যাঁ এস্টারের নামকরণ দিয়েছিলাম বাবা।
CH3, এই যে খেয়াল করো ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিড, এর সাথে আমরা অ্যালকোহল, মনে করো ইথানল বিক্রিয়া করালাম অজৈব অ্যাসিডের উপস্থিতিতে। অজৈব অ্যাসিডের উপস্থিতিতে এই অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করলে অ্যাসিডের ওএইচ এবং অ্যালকোহলের এইচ, মনে থাকে যেন এই কৌশলটা তোমাদের লাগবে না, যদিও কোনোদিন সময় পেলে করাবো, কিন্তু আপাতত এটা মনে রাখবা। অনেক সময় এমসিকিউ দেয় এস্টার তৈরির সময় ওএইচ মূলকটা কোন গ্রুপ থেকে আসে, অ্যাসিড গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, যে কোনোটি না, উত্তর হবে অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, ইথার প্রস্তুতির সময়, সরি এস্টার প্রস্তুতির সময় কিন্তু বা এই ওএইচ গ্রুপটা আসে, মানে ওএইচ গ্রুপটা অপসারিত হয় অ্যাসিড থেকে। এই যে CH3, এই যে ও, এই যে ও, CH2, CH3, আর ওএইচ আর এইচ পেলে পানি বের হয়ে যাবে। প্রশ্ন যেটা দেয় যে এস্টার অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার প্রস্তুতির সময় ওএইচ মূলকটা কোন গ্রুপ থেকে অপসারিত হয়, অ্যালকোহল গ্রুপ থেকে না, কিন্তু অ্যাসিড গ্রুপ থেকে অপসারিত হয়। এই হলো আমাদের এস্টার। সবাই ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তাহলে এই যে দেখো বা প্রশ্ন আছে ইথানল পানিতে দ্রবণীয় কিন্তু ইথেন পানিতে অদ্রবণে ব্যাখ্যা করে। একই প্রশ্ন, ইথানল পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে কিন্তু ইথেন করে না। তো আজকে তোমাদের যেগুলো হোমওয়ার্ক আমি দিচ্ছি ভাই, একটু রুমে পড়তে হবে। আজকে বেসিক জিনিস খুব কম পড়িয়েছি তোমাদের। ও আচ্ছা, আইসা চিঠি লিখেছে ভাইয়া এটা মনে হয় অফলাইনে পড়িয়েছিলেন, মানে এটা তো অনেক জায়গাতেই কাজে লাগে ভাই। তোমাদের ওই স্টারের কার্যকরী মূলক পড়ানোর সময় সম্ভবত পড়িয়েছিলাম। আজকে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকছে রুমে পড়বা 200 পেজ নাম্বার 218। আজকে আসলে বেসিক জিনিস কম পড়ালাম তো একটু মনে রাখার জিনিস তোমাদের বেশি, তাই একটু কষ্ট হবে ভাই। আমি বেসিক জিনিসের জন্য শুরু করছি না। 218 পেজের 115 নম্বর, 116, 117, ও আচ্ছা এগুলো বাংলায় লেখা আছে পেজ তোমাদের এখানে এটা প্রশ্ন নাম্বারগুলো 115, 116, 117, 118, 119, 120 তো আমাদের আগেই হয়ে গেছিল, 120টা আগেই হয়ে গেছে। 121 নম্বরটা আমি পড়াবো সামনে ক্লাসে, এটা গুরুত্বপূর্ণ। 122, 123, 124, 125। দেখবা ভাব মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন না, খুব সহজ। এগুলোর ম্যাক্সিমামগুলো তোমরা আগে পড়েছো। যদি কোনো প্রবলেম তোমাদের হয় তোমরা আমাকে গ্রুপে পোস্ট দিবা, কোনো টেনশন নাই। আজকে ক্লাসটা খুবই অল্প হলো, মোটামুটি আধা ঘন্টার মতো। ওকে, আধা ঘন্টার মতো। ওই যে বললাম উজ্জ্বল ভাইয়ের ওনারাই আর কি ক্লাসটা অনেক কম হলো। সামনে ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালকোহল শনাক্তকরণ এবং অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে ক্লাসে কিন্তু মনে রেখো ওই যে 12:30 ঠিক টাইম হবে। থ্যাংক ইউ।